জাঙ্কুক কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরি আমার প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিউর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজে উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি? নামজন চোখ বন্ধ করে বসে আছে। তে দুই একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। জাঙ্কুকের শানিত দৃষ্টি যতবার নজরে পড়েছে ততবারই তের পড়া আটকে আসছে। জাঙ্কুক দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তের রবির মুখে। জাঙ্কুকের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশী শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো জাঙ্কুকের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় জাঙ্কুক পলক ফেলে রুম থেকে চলে গেছে। তে আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। জিন ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে এসে তেকে বলল, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আর পড়তে হবে না মামুনি, তুমি এখন রুমে যাও। বরাবর মুখের ওপর কথা বলা তের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা বাস করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর রাতের রান্না অনেক ভালো হইছে। বড় আব্বুর উসিলে যে তুই রান্না করছস এটাই অনেক। তুমি খেয়েছো? খালি আমি না, তোর বড় আব্বু, বড় আম্মু, কাকিয়া, জঙ্কুক, সুগা সবাই টেস্ট করছে। তোর রাতের রান্নার অনেক প্রশংসা করছে। জঙ্কুক ভাই টেস্ট করেছে? হ্যাঁ, জঙ্কুক এটা সবার আগে টেস্ট করছে। জঙ্কুক ভাই না সারাদিন ঘুমিয়েছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপরে ঘুমাইতে গেছে। তোর রান্নার অনেক তারিফ করছিল। জঙ্কুক ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছে? লিটল বয় জঙ্কুক কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করেছি, তাই বাধ্য হয়ে বলেছি খুব ভালো হয়েছে। তোর বড় আম্মু কিন্তু সারাদিন তোর প্রশংসা করছে। কম কইরা হইলে ফোনটা থেকে 20 বার কইছে তুই বড় হয়ে গেছিস গা, বিয়ের বয়স হইছে, তোর নাকি বিয়ে দিয়ে দিব। বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়িই না। লিটল বয় জঙ্কুক উঠেছে দেখলাম, কফি খাবে কিনা করে দিব? আমি কফি বানিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। তে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই জন নিষ্পলক তাকিয়ে আছে তের দিকে। তে খুব সাবধানতার সহিত কফি বানিয়ে জঙ্কুকের রুমে ঢুকলো। টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বুলালো। জঙ্কুক কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। জঙ্কুক চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। আপনার জন্য কফি নিয়ে এসেছি, কফিটা এখানে নিয়ে আসবো? জঙ্কুক বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিউর ব্যবহার কেন করছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকিয়া আর আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে এসেছি। আমার কাজ আছে, আসছি। তে মাথা নিচু করে যেতে নিলে জঙ্কুক চেয়ার থেকে উঠে এক পায়ে গিয়ে তে ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। জঙ্কুক ভাইয়ের রাগের কারণ তের অজানা। কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে জঙ্কুক আরো শক্ত করে ধরে বলল, কি কাজ আছে তোর? বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছে, তোকে আব্বু দেখাশোনা করতে হবে না। কেন? জঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নিস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তে এবার চোখ তুলে জঙ্কুকের দিকে তাকায়। হাতের ব্যথার থেকেও কয়েকগুণ বেশি বুকে ব্যথা করছে। জঙ্কুকের নিষ্ঠুরতা দেখে তের মনের কোণ মেঘে ঢেকে গেছে। আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু, আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? জঙ্কুকের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। না, নেই, কোনো অধিকার নেই। আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন যা। হাত না ছাড়া সত্ত্বেও তে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। জঙ্কুক সহসা তের হাতের কবজিতে টান দিতেই তে জঙ্কুকের বুকের কাছে চলে আসে। জঙ্কুক সঙ্গে সঙ্গে ঘুরিয়ে তেকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে। তে স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। জঙ্কুক তখনও অগ্নিদৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ তিনগুণ ভারী করে জঙ্কুক বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না, এর একটা কারণ বলুন। আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো, একা না পারলে কয়েকজন নার্স নিয়ে করব। তবুও তোকে যেন ওনাদের আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস, এই যে এখনো করছিস। ঠিক আছে, আজকের পর আমি আর কারো জীবনে বিরক্তির কারণ হব না। জঙ্কুক তার হাত ছেড়ে বলল, বেশি বুঝলে এমনই হবে।
তে ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। জঙ্কুক দপ করে চেয়ারে বসে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে। তের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু তের এই ম্যাচিওর আচরণে জঙ্কুক আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি তের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন জঙ্কুক কি করবে? কিভাবে আটকাবে আব্বু আর চাচুকে? তে অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে জঙ্কুক সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য জঙ্কুক সর্বক্ষণ চায় তে সবার চোখে পিছিয়ে থাকুক, তের বাচ্চা মেতে মেতে থাকুক পুরো বাড়ি। গুণাক্ষরেও কারো চোখে যেন তার ম্যাচুরিটি না পড়ে। জঙ্কুক তার সুপ্ত অনুভূতি চেপে তেকে যা তা বলেছে। তে কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু তের জন্য অন্য ছেলে দেখা হলে জঙ্কুক তে দুজনেই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমানের থেকেও কয়েকগুণ বেশি হবে। জঙ্কুক ব্যালকনিতে প্রায় 2 ঘন্টা বসে রইল। তে রান্না কফিটা টেবিলে ঠান্ডা হয়েছে। জঙ্কুকের আচরণে তে অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে তের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর ওপর কোনো অধিকার নেই। তে যখনই ভাবে জঙ্কুকের কাছাকাছি আসবে, জঙ্কুককে নিজের মনের কথা বলবে, জঙ্কুকের অনুভূতি বুঝবে, তখনই জঙ্কুক থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে জঙ্কুকের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জিমিনের কল আসে। কি রে, কি হয়েছে তোর? কোন দুনিয়া হারিয়েছিলি? হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করে জিমিনকে কিছু বলেনি। 2 দিন পর পর জঙ্কুক ভাইয়ের আচরণে তে নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে জিমিন তো জঙ্কুককে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কি বলেছে সুগা ভাই? তে একে একে সব ঘটনার বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত তে পারিবারিক ঝামেলার কথা জিমিনকে খুব একটা শেয়ার করে না। তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব? ঘন্টাখানেক 2 বান্ধবীর কথোপকথন চলে, তারপর তে ফোন কেটে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। তে আর আগের মতো বড় আব্বু আর বড় আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না, ভুলেও জঙ্কুকের মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে ব্যালকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন তার দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি বড় আম্মু বড় আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না, ফোন চাপতে গেলেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সবকিছু অসহ্য লাগে, তার অবস্থাও এখন তেমন। রাতের বেলা সুবিন বাসায় ফেরার কিছুক্ষণ পরেই তে আব্বুর রুমের সামনে হাজির হলো। কি হয়েছে তোর? মন খারাপ করে? কিছু বলবো না কি তুমি? কতদিন হয়ে গেছে আমরা নানুর বাড়িতে যাই না। চলুন না, নানুর বাড়ি গিয়ে ঘুরে আসি। তুই তো নানির বাড়ি যাইতেই চাস না, আজকে হঠাৎ করে নানির বাড়ি যাইতে সেটা সহ্য? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো? ভাইজান অসুস্থ, এই অবস্থায় আমি যাইতে পারতাম না। তুমি আর তোমার আম্মাই যাও, গিয়া ঘুরে আইও, ফেরার সময় জানাইও, সুগা গিয়া তুমি করে লই আইবো। কবে যাইবি তুই? কালকে। ক্লাস আছে না? আছে, করবো না, আমার ঘুরতে ইচ্ছে করছে। ক্লাস করতে হইব না, ওর যেহেতু যাইতে ইচ্ছে করতেছে তুমি ওর লইয়া যাও। সকাল থেকেই বাড়ির পরিবেশ অন্যরকম। জঙ্কুকের কড়া নিষেধের জন্য নামদিন অফিসে যেতে পারছে না। জঙ্কুক আর সুবিন এখন একাই সামলাচ্ছে সব দিক। যেহেতু গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছে। খাবার টেবিলে বসে জঙ্কুক, সুবিন, নামজুন কোনো এক বিষয় নিয়ে আলোচনা করায় ব্যস্ত। সুগা তাড়াহুড়া করে খেয়ে বেরিয়ে গেছে। জঙ্কুকেরও তেমন মনোযোগ নেই। তাকে বকা দিলে সে 2 থেকে 4 দিন অভিমান করে বসে থাকে, সেটা জঙ্কুক খুব ভালো মতোই জানে। কিন্তু এখন তার রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে। এই ভেবেই জঙ্কুক মুখ বুজে সব সহ্য করছে। জঙ্কুক আর সুবিন অফিসে চলে গেছে। তার কিছুক্ষণ পরেই তে আর ইয়ুনজুন খাওয়া দাওয়া করে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুর বাড়িতে আসছে তে। বাড়িতে এসে তে ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। তে মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ লেগে যায়। সারাদিন হই হুল্লোড়ে থেকে তে বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে জঙ্কুক সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসে। গেটের বাহির থেকে তের বেলকনির দিকে তাকিয়েছে। তের রুমের লাইট অফ দেখেই জঙ্কুক কপাল গোটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। জঙ্কুক রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নামজুনের রুমে গেল। আব্বু রুম থেকে বেরিয়ে আসতেই কাকিয়া বলল, ও লিটল বয়, তোমাকে খেতে দেব? দাও। জঙ্কুক খেতে বসে বারবার আশেপাশে এবং উপরে তাকাচ্ছে, মনে মনে তেকে খুঁজছে।
সচরাচর এত তাড়াতাড়ি জঙ্কুক খায় না। আজ থেকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না। জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। জঙ্কুক তাড়াহুড়া করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। তের রুম পেরিয়ে গিয়ে থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। দু কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি। নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে বান্টুর ডাকে। বান্টু দরজা থেকে ডেকে জিজ্ঞাসা করে, ভাইয়া, আম্মু বলেছে কি খাবে বলতে। কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে। তোমার মামুনি বাসায় নেই। কোথায় গেছে? তে আপুর নানু বাড়ি গেছে। একা? না, তে আপু গেছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। তে বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। বান্টু চলে যেতেই জঙ্কুক সঙ্গে সঙ্গে তের নম্বরে কল দিয়েছে, কিন্তু তের ফোন বন্ধ। তে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ জঙ্কুক কিছুই টের পায়নি। তের ফোন বন্ধ পেয়ে জঙ্কুক রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে। তের কথাও জিজ্ঞাসা করেছে। তে ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। জঙ্কুক মামুনির সাথে কথা শেষ করে সহসা সুগার রুমে গেছে। সুগা তখনও ঘুমে বিভোর হয়ে আছে। সুগা ঘুমাচ্ছে দেখে জঙ্কুকও আর ডাকেনি। দুপুরের দিকে জঙ্কুক আবারও তের নম্বরে কল দিয়েছে, কিন্তু তের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে তের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। হঠাৎ জঙ্কুকের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। জঙ্কুক এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো তে ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানীতে জঙ্কুকের রাগ সহ্য করতে না পেরে জঙ্কুকের স্মৃতি রেখে দূরে চলে গেছে। তে যে নানা বাড়ি যাবে এটা জিমিনকেও বলেনি। 2 দিন হয়ে গেছে তের ফোন বন্ধ পেয়ে জিমিন বাধ্য হয়ে সুগাকে কল দিল। তে কোথায় আছে? বনু নানু বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে ওই দিন রাতেই কথা হলো, বললো না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমি পরের দিন শুনছি। তের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো, জি বলুন। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো সময় মতো খাচ্ছ তো? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায় বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা, কি আর করার। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, তের সঙ্গে কারো যোগাযোগ নেই। সুগার জঙ্কুক সকিনা যখনই কল দেয় তে আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও জঙ্কুকের কথা শুনলেই তে নিরুদ্দেশ হয়ে যায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতেই ব্যস্ত থাকে। এই কয়েকদিনে তের মন অনেকটাই হালকা হয়ে গেছে। তে মাকে দিয়ে প্রতিদিনই বড় আম্মু বড় আব্বুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না, এমনকি সুগার সঙ্গেও কথা বলে না। তের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে জঙ্কুকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু তেকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই জঙ্কুক রাত 11টায় কল দিয়েছে। প্রথম দ্বিতীয় তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। তে, কথা বলবি না? বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবু আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? না, হয়তো আমি কারোর বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তার তীব্র অভিমান বুঝতে পেরে জঙ্কুক আর কিছু বলতে পারলো না। তে কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এর আগে কখনো জঙ্কুকের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি তে। জঙ্কুক কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার তের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। জঙ্কুকের মোলায়েম কমল কণ্ঠস্বর অষ্টাদশীর মনের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই জঙ্কুক রাত 11টার পর মামুনির নাম্বারে কল দেয়। ইয়ঞ্জুন 10টার দিকেই ঘুমিয়ে পড়ে, আর তে আম্মুর ফোন দিয়ে গেম খেলে। জঙ্কুকের কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2-1টা কথা বলে তে কল কেটে দেয়। আজ শুক্রবার, গত রাতে তের সঙ্গে কথা বলেই জঙ্কুক ঘুমিয়েছে। 10টা বাজে, এখনো জঙ্কুক ঘুমাচ্ছে। মামুনির নাম্বার থেকে কল আসতেই জঙ্কুক ঘুমের মধ্যে কল রিসিভ করলো। মামুনি? না, আমি তে। ম্যাম, বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দিব। বলুন, আমার ঘুম শেষ। ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানু বলেছে ভাইয়াকে আসতে, আর আজকে আমরাও চলে যাব। আচ্ছা, আমি সুগাকে বলে দিব। আরেকটা কথা। বলুন। আম্মু বলেছে ভাইয়ার সাথে আপনাকেও আসতে। মামুনি বলছে? তার মানে আপনি চান না আমি আসি?
আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন, আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না, রাখছি। জঙ্কুক মুস্কি এসে তাড়াতাড়ি উঠে সুগার রুমে ছুটে গেল। সুগা সকালে খেয়ে আবার শুয়েছে। সুগা ওঠ। কি হলো ভাইয়া? বউ কল দিছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি? বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, বুঝবি না তুই। আহা গো, কি কষ্ট। ভন্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। সুগা রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে, গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। এদের নানুর বাড়ির এদিকে রাস্তা করতেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এর জন্য সুগা আর জঙ্কুক বাইক নিয়ে বেরিয়েছে। জঙ্কুক আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর সুগা ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। হঠাৎই সুগা ডাকলো, ভাইয়া বল, একটা গান গাই। তোর মন চাইলে গা, আমায় বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করবো। গাইবো? গা। সুগা গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো। সুগার গান শুনে জঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে জঙ্কুকের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও সুগা গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। জঙ্কুক আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো। জঙ্কুকের কণ্ঠে গান শুনে সুগার বাইকের গতি কমে গেছে। সুগা ভেবেছিল জঙ্কুক রাগ করবে, অথচ জঙ্কুকও গান গাইছে। তৎক্ষণাৎ সুগা নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও জঙ্কুকের সমান্তরালে গিয়ে জঙ্কুকের সমস্যারে গান ধরলো। অনেকটা পথ দুই ভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে সুগাদের নানা বাড়ি পর্যন্ত চলে এসেছে। বাইকের শব্দে তে সহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে। ভাইয়া, আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সুগা বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। তে মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখলো জঙ্কুক এসেছে কিনা। জঙ্কুককে দেখতে না পেয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। জঙ্কুক ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই তার মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে, ম্যাম কেমন আছেন? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সাথে সাথে অষ্টাদশী হৃদয়কেও আনন্দিত করেছে। তে পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে জঙ্কুকের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেদক অবহেলা জঙ্কুকের চোখে মুখে লেপটে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ তার বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। এই কয়েকদিনের এলোপাথারি চলাচলে জঙ্কুকের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখি বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানা বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। জঙ্কুক চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। জঙ্কুকদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছে। অবশ্য এত আয়োজনের পেছনে তেরই হাত। কয়েকটা রেসিপি তে নিজেই রান্না করেছে, সঙ্গে সুগার পছন্দ মতো রান্নাও হয়েছে। সুগার জঙ্কুকের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। আচমকা সুগার জঙ্কুকের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি আবেগে বেশি খেয়ে ফেলো না আবার? জঙ্কুক আর চোখে সুগার দিকে তাকালো। সুগার মুখে রহস্যময় হাসি, আমি খবর পেয়েছি, তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজের হাতে রান্না করেছে। জঙ্কুক ঠোঁট বেঁকিয়ে সুগার দিকে তাকিয়ে আছে। সুগা মুস্কি এসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখলেও তো পারো। জঙ্কুক গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবোই না। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। তাই সুগাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যাব। আমি তোকে নিয়ে যেতে পারবো না। কেন? আব্বু কি বলেছিল মনে নাই? আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। কেন, আমাকে নিয়ে চালালে কি হবে? আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়, তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথে যাব। বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আব্বু আমাকে একদম শেষ করে ফেলবে। ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? তোকে গ্যারান্টি আমি দিচ্ছি, কিছুই হবে না তোর। তবু তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমাকে বাড়িতে জায়গা দেবে না বনু। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। সুগা ইউনজুনকে নিয়ে বাইক স্টার্ট দিল। ওরা কিছু দূর যেতেই জঙ্কুক বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে?
তে ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটাকে মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। জঙ্কুক লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সী রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। তের রাগ অতি সহজে কমবে না, এটা জঙ্কুক বেশ বুঝতে পারছে। তের ছোট থেকেই এই স্বভাব, বড় হয়েছে ঠিকই, তবে এখনো আগের স্বভাবই আছে। সুগা ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। জঙ্কুক একটা চায়ের দোকান দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসে। তে প্রথমে নিতে না চাইলেও জঙ্কুকে জোরাজোরিতে নিয়েছে। জঙ্কুক রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় তেকে দেখছে। চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনো কি রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারোর উপর কোনো রাগ নেই। সেটা তো তোর চোখে দেখা যাচ্ছে। আপনি কি আমার বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমাকে একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। বলে তে মাথা নিচু করে ফেললো। জঙ্কুক হঠাৎ 2 আঙ্গুলে তের থুতনি উঠালো। আচমকা জঙ্কুকের স্পর্শে তের দেহ শিউরে ওঠে। সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আমার দিকে তাকা। তে নিবু নিবু চোখে তাকাতেই জঙ্কুকের গভীর চোখে চোখ পড়ে। এই একজোড়া চোখ তেকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাথে ছোট অষ্টাদশীর নেই। ইদানিং জঙ্কুকের নজরে অস্বাভাবিকতা তে প্রায় খেয়াল করে। তে তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় জঙ্কুক। আম সরি তে, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা না পায়, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছু বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। জঙ্কুকের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে জঙ্কুকের গলা ভিজে আসছিল। জঙ্কুক কোনো বিষয় নিয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই তের। জঙ্কুক ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিল তিনি, কেন বা পায়নি, সেই ক্ষোভ কেন তের উপরই ঝাড়ে? সব প্রশ্নের উত্তরই অজানা। জঙ্কুকের চোখে পানি জমতে শুরু করেছে। জঙ্কুক অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি একটু আসছি। তে স্তব্ধ হয়ে আছে। জঙ্কুক কোথায় যেন গেল। তের মনে প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞাসা করবে, আবার মনে হলো জঙ্কুক ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানে চাপা দিয়ে দিয়েছে। অষ্টাদশীর মন এত সহজে গলবে না। জঙ্কুক রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর জঙ্কুক আসে। ভেজা চুল ঝেড়ে কথা না বলে বাইক স্টার্ট দিল। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর তে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। জঙ্কুকও নিজের কাজে ব্যস্ত। তে আর জিমিনের সঙ্গে তামিম আর বোগামের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম জিমিনকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। বোগাম দিন দিন তের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। তের সেসব বিষয় ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছু বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবত জঙ্কুক খুব চেষ্টা করছে তের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না। সর্বক্ষণ তের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ 2-3 বার করতে হয়। একদিন বিকেলে জঙ্কুক রেডি হয়ে নিচে নেমে দেখে তে সোফায় বসে কার্টুন দেখছে। কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। কেন? গেলেই বুঝবি। জঙ্কুক বাসা থেকে বেরিয়ে গেছে। তে জঙ্কুকের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। জঙ্কুক ভাই ছাদে যেতে বললো কেন? একবার গিয়ে দেখবো? না থাক, যার সঙ্গে আরি তার কথায় ছাদে যাওয়ার কোনো মানেই হয় না। গিয়ে দেখি না কি আছে। বলেতে ছাদে যেতেই দেখলো ছাদের দরজায় একটা চিরকুটে লেখা, ওয়েলকাম। তে কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটে ছড়াছড়ি। প্রতিটা চিরকুটেই লেখা, আম সরি তে, প্লিজ ফরগিভ মি, সরি। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্টদায়ক পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণে সক্ষম। তবে আপনার চোরেও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন, তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। তে চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে।
রাতে খাবার টেবিলে জঙ্কুকের সঙ্গে চোখাচোখি হতেই তে চোখ নামিয়ে নিল। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা জঙ্কুক ভাইকে বোঝানো যাবে না। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটলো না। তাহলে কি তে ছাদে যায়নি? জঙ্কুক কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই, তার মানে তে ছাদে এসে চিরকুট নিয়ে গেছে। জঙ্কুক তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবে আকাশের ন্যায় কমল দৃষ্টিতে তাকালো। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আজ মার্চের 3 তারিখ, তের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উষ্টুকুও কেউ করে না, তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। এখানে তে নামে কেউ আছে? কেন? ওনার নামে পার্সেল আসছে। কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। আমি তে। ছেলেটা তার সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। তে পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে নিজের রুমে চলে যায়। জঙ্কুক দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই সুগা বলল, কি হয়েছে ভাইয়া? জঙ্কুক উত্তর না দিয়ে সুগার পাশ কাটিয়ে তের রুমে চলে গেছে। তে টেবিলের উপর পার্সেল রেখে কেচি আনতে ড্রেসিং টেবিলের কাছে যায়। জঙ্কুক রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, পার্সেল কে পাঠাইছে? আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। পার্সেল দিন। কে পাঠিয়েছে না বললে পার্সেল দেব না। আজব তো, আমি জানি না কে পাঠিয়েছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই বলেই জঙ্কুক পার্সেল নিয়ে চলে গেছে। নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এই কেমন মানুষ রে বাবা। জঙ্কুক রুমে এসে পার্সেলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। জঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছে বোগাম হাতে গিফটটা পাঠিয়েছে। তাই সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করেছে কেউ পার্সেল পাঠিয়েছে কিনা, কিন্তু কেউ কিছু জানে না। তে প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে তে এখন নিজে চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর পর বাসা থেকে বেরিয়ে গেছে জঙ্কুক। কিছুক্ষণ পর সুগা একটা গাউন তেকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হবো। কেন? এমনি। তে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামে। সুগা ইউজেনকে বলে তেকে নিয়ে বের হয়। আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। সুগা তেকে নিয়ে সন্ধ্যা ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই তার চোখু ছানাবড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। হ্যাপি বার্থডে বনু। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ বেবি। হ্যাপি বার্থডে তে। তে অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে সুগার দিকে। তে কি বলবে কিছু বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ তার জন্মদিন পালন করছে, তাও আবার এত ঝাঁকঝমক ভাবে। এত কিছু করার কি দরকার ছিল? এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর দেখবি। 2 মিনিট পর 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে তাকে উইশ করলো। তে নিজের চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছে না। সুগা তার মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? তের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ ফুপ্পিকে দেখে তের চোখের পানি ধরে রাখতে পারেনি। তে ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। কিছুক্ষণ পর সুগা তাকে বলল, আর কতক্ষণ কাঁদবি? তে চোখ মুছতে মুছতে সুগাকে জিজ্ঞাসা করলো, এত আয়োজন তুমি করেছো? আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। তার হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বুলায়। জঙ্কুকের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে তের মুখ। উনি কোথায়? জানি না। উনি আসবে না? মনে হয় না। কেন? তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই? তাহলে এসব করেছে কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছে। তাই আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আসতে বলো। সুগা পকেট থেকে ফোন বের করে জঙ্কুককে আসতে বললে জঙ্কুক বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় তে পাশ থেকে জঙ্কুকের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে সুগার থেকে ফোন নিয়ে তে রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলে তে কল কেটে দিয়েছে। জিমিন হা হয়ে তেকে দেখছে। যে জঙ্কুক ভাইকে তে বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছে। কিছুক্ষণ পর জঙ্কুক আসতেই সবার নজর পড়ে জঙ্কুকের দিকে। জঙ্কুককে দেখে তে ঠোঁটে হাসি ফুটেছে। জিমিন বেগম তামিমও হা করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। এবার তো জঙ্কুকের গেটআপ দেখে ফিদা হয়ে গেছে। জঙ্কুক আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পি থেকে শুরু করে জঙ্কুক সুগা সহ যতজন পথশিশু ছিল সবাইকে তে নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই জঙ্কুক পকেট থেকে একটা বক্স বের করে তেকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। তে থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের নিরুদ্বেগ ভাব দেখে তে একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জলজল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে তের হাত কাঁপছে। আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না,
তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না। আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। তে আংটিটা নিয়ে নিজে নিজের অনামিকা আঙ্গুলে পরে নিল। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি হাতে পড়েছে। তে খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও বোগামার তামিম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবটা যে জঙ্কুকের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই। তার জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দেবে এটা আগে থেকে ভেবে রেখেছিল জঙ্কুক, কিন্তু আজ তার নামে পার্সেল আসার পর থেকে সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে তের জন্য ড্রেস কিনে সুগাকে দিয়ে পাঠিয়েছে। সুগাকে দিয়ে জিমিনকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে জিমিনকে দায়িত্ব দিয়েছে বোগমদের বলার জন্য অবশ্যই যেন সবাই আসে। জিমিনও সুগার কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের জঙ্কুকই জানিয়েছে। বোগামার তামিমের নিজের অবস্থান বোঝানোর জন্যই জঙ্কুক ইচ্ছে করে তার জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে তের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে এসেছে। যেখানে মারামারি আর কথা কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছে। পথ শিশুদের খাওয়া শেষে জঙ্কুক নিজেই এগিয়ে দিতে গেছে। এই সুযোগে তে আর তার বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। সুগা পাশে টেবিলে বসে ফোন চাপছে। পাশে বসাতে ওদের সব কথাই সুগার কানে যাচ্ছে। তামিম দুই একটা কথা বললেও বোগাম তেমন কথা বলছে না। জঙ্কুকে দেখে বোগামের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে। সেই সাথে জঙ্কুকের দেওয়া ডায়মন্ডের আংটি, সুগার দেওয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিদের দেওয়া দামি দামি গিফটের ভিড়ে বোগামের গিফট কিছুই না। সুগা কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পর জঙ্কুক আসে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে তেদের কাছে এসে বোগামার তামিমের দিকে তাকিয়ে বলল, তোমরা কি যেতে পারবে? জি ভাইয়া, যেতে পারবো। জঙ্কুক আবার তের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। তে বান্ধবী থেকে বিদায় নিয়ে উঠলো। সুগা তার গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। সুগার কিছুটা পিছনেই জঙ্কুক, জঙ্কুকের একটু দূরে তের পিছনে জিমিন আর ইভা, সবশেষে তামিম আর বোগম। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই তের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে পড়ে যেতে নিলেই তে বলে উঠল, উফ। জঙ্কুক দৌড়ে এসে থেকে ধরে বলে, কি হয়েছে তোর, কোথাও ব্যথা পেয়েছিস? তার কি হয়েছে তা বুঝে ওঠার আগেই জঙ্কুক তাকে ধরে ফেলেছে। জঙ্কুক নিজে বুঝতে পারেনি তার কি হয়েছে। জঙ্কুকের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রতি উত্তরে তে ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতা সুতা আটকেছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে এক মুহূর্ত দেরি না করে জুতা সহ তের পা জঙ্কুকের হাঁটুর উপর তুলে নিল। শরীরে ব্যালেন্স হারাতে নিলে তে তাড়াতাড়ি জঙ্কুকের মাথায় হাত রাখে। বোগম তামিম ইভা বিস্ময়কর দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক জুতা থেকে তের গাউনের সুতা খুলে দিচ্ছে। সুগা পেছনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, কি হয়েছে বনুর? কিছু না, তুই যা। সুগা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। শুধু সুতা আটকে ছিল নাকি পায়ে ব্যথা পেয়েছিস? পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলে মাথায় লাগতো। তে আর জিমিন অবাক চোখে জঙ্কুককেই দেখছে। জঙ্কুকের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে জঙ্কুককে দেখছে। তা বুঝতে পেরে জঙ্কুক চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। জঙ্কুক ভাই, হুম। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না, গাউনটা একটু উঁচু করে হাঁটিস। জঙ্কুক সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। তার হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতা সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। ব্যথা পাচ্ছিস না তো? না। কিরে বন্ধু, কিছু বুঝতে পারছিস? কি বুঝবো? তোর যে কোনো সমস্যা এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বোঝার আগে আরেকজন দায়িত্ব পালন করে ফেলেছে। তামিমের কথাটা বোগমের ভালো লাগেনি। নিচে আসতেই জঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি ব্যাগটা নিয়ে আসি। জঙ্কুক চলে যেতেই জিমিনের কাছাকাছি এসে বলল, বেবি, আই এম শকড। আমার কিন্তু জঙ্কুক ভাইয়ার উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? আমিও সন্দেহ বেশ কিছুদিন ধরে করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। কারণ ওনার আচরণ কেমন জানি, একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যাতা বলছে। থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি। আমি চাই জঙ্কুক ভাইয়ার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতর সেই অস্তিত্ব মুছে দিব। জঙ্কুক ভাই আমার মানে আমারই। জঙ্কুক ভাই আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে আমি ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে যাওয়ার পর পেতনি হয়ে জঙ্কুক ভাইকে মেরে ফেলবো। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও ওনাকে আমার লাগবে। তোদের সংসারে আমার দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেস্ট বলে কথা। তোকে মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। পাগলি একটা।
তে হঠাৎই কেমন করে জিমিনের দিকে তাকালো। কি হয়েছে? জঙ্কুক ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগল হয়ে গেছি। জঙ্কুক ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। হায় আল্লাহ, বাঁচাও আমাকে। বিয়ের খবর নেই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে। জিমিনের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও হাসি থামছে না। এত হাসছিস কেন? ভালো লাগছে না হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। একদিকে তের প্রতি জঙ্কুকের কেয়ার, অন্যদিকে জিমিনের হাসিতে বোগমের রাগ আরো বেড়ে গেছে। এর মধ্যে জঙ্কুক আর সুগা দুজনেই হাজির হলো। জঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি তেকে নিয়ে বাসা যাচ্ছি। আচ্ছা ভাইয়া। জঙ্কুক তেকে নিয়ে চলে গেছে। সুগা তামিম আর বোগমকে একটা রিক্সা ঠিক করে পাঠিয়ে দিয়েছে। এরপর ইবাকে গাড়ি করে বাড়ি নামিয়ে দিয়ে কিছু দূর আসার পর সুগা জিমিনকে প্রশ্ন করলো, ফুচকা খাবে? না। কেন, তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। সুগা রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো। সুগা দেখা দেখি জিমিনও নামলো। আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে। যখন খেতে ইচ্ছে করে তখন খেয়ে তারপর যাব। এটা ঠিক না। ঠিক ব্যাঠিক আমি কম বুঝি। জিমিন তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে। তেরা এক একটা ভাই বোন ঘাটতেরাই সেরা, ওরা যা বলবে তাই করবে। জিমিন হাল ছাড়লো না। রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। এই মেয়ে, তুমি কি আমায় ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপরে এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়ে সুগা আর জিমিন হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুইটা ছেলে সুগাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, উনি কি ভাবি নাকি? কখন কি প্রশ্ন করতে হয় এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুইটা সরি বলে মাথা নিচু করে চলে গেছে। সুগা জিমিনের দিকে না তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। আজও বললাম তো আমার ভালো লাগছে না। তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? সুগার হঠাৎ জঙ্কুকের বলা কথাটা মনে পড়েছে। রাগ উঠলেও জিমিনকে রাগ দেখানো ঠিক হবে না। মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি। সত্যিই কি তাই? কেউ কিছু ভাববে না। ছেলেগুলোর কথা মাইন্ড করেছো? না। তাহলে? এমনি চলে যাব। সুগা নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই রেগে গিয়ে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করবে না। সুগার প্রবল রাগ বুঝতে পেরে জিমিন শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো। আমার খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। আমার একা থাকতে ভয় লাগে। সুগা এবার বিরক্ত হয়ে জিমিনের দিকে তাকালো। জিমিনের মায়াবী দৃষ্টি চোখে পড়তেই সুগার অভিব্যক্তি বদলে গেছে। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। সুগা চেয়েছিল রাতের শীতল পরিবেশে জিমিনের সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। বিকেল থেকে জিমিনকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল সুগার মনে, তাই ফুচকার কথা বলে নিয়ে এসেছে। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে জঙ্কুক থেকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। আপনার আংটিটা দিয়ে দেই? কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। আবার কি হয়েছে? তে মনে মনে বলল। দামি গিফট দিয়ে আমি কি করব আপনি যদি আমার না হন? তার নীরবতা বুঝতে পেরে জঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো, খুললে বোঝাবো। তে ডান হাত দিয়ে এক টানে অনামিকা আঙ্গুল থেকে আংটিটা খুলে জঙ্কুকের সামনে ধরে বলল। এই নিন। জঙ্কুক আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোর এই আংটিটার প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? জঙ্কুক বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলার মাত্রই তে দু হাতে জঙ্কুকের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমার দিন আমি পরবো। তুই যেহেতু পড়তে চাস না, থাক বাদ দে, অপছন্দের জিনিস না পড়াই ভালো। তে জঙ্কুকের হাত আরো শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দেই। আর ফেলবো না। সত্যি তো? সত্যি। জঙ্কুক আংটিটা হাতে নিয়ে এক সেকেন্ড দেরি না করে তার বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়েছে। তে বিপুল চোখে তাকালো জঙ্কুকের দিকে। বাসায় যা বলে জঙ্কুক চলে গেছে, কিন্তু তের পা থেমে আছে। আঙ্গুলের দিকে তাকাতেই জঙ্কুক ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য তের মনে ইচ্ছে জেগেছিল জঙ্কুক ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে, কিন্তু ফুপ্পিরা সুগা ভাইয়া জিমিনদের সবার সামনে নিজের ম্যাচুরিটির প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ তের সুপ্ত ইচ্ছে কোনো না কোনো ভাবে পূরণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকেই বেগম লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম বেগমের এই অবস্থা দেখে প্রশ্ন করলো, কিরে, তোর আবার কি হয়েছে?
আমার ভালো লাগছে না। ভালো না লাগাটাই স্বাভাবিক। তুই তো নিজেই সব দেখে এসেছিস। তে যদি রাজকুমারী হয় তাহলে তের জঙ্কুক ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। তে আমাদের সাথে সিম্পল ভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আর সুগার জঙ্কুক ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে, আনলিমিটেড খাবার, ডায়মন্ড, গোল্ডের গিফটের ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পেরেছিস? আমি তেকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে জঙ্কুক ভাইয়া তেকে ভালোবাসে। তের প্রতি ওনার কনসার্ন দেখেছিস? তে উফ বলতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। খাওয়ার সময় দেখলি না? তেকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া তে চাওয়ার আগে সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না। জিমিন মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও আমার রিজেক্ট করতে একবারও ভাবেনি। আর তুই তেকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজকে ভার্সিটিতে আসার পর থেকে ইবা থেকে রাগাচ্ছে। এবার জাঙ্কুক ভাইয়ের লোক আর ব্যবহারের উপর ক্রাশ খেয়েছে। এই কথা বলা মাত্র তে তেলে বেগুনে জ্বলে উঠেছে। ইভা, তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। তে রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর ইভার মাথাটা ফাটাবো বলে দিলাম। বললেই হলো, তুই বারণ করার কি? ইভা, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। ইভা চুন্নি, সাবধানে থাকবি, আমি কিন্তু জঙ্কুক ভাইয়ের হবু বউ। মানে? জঙ্কুক ভাই আমাকে আংটি পরিয়ে দিয়েছে, তাহলে কি আমি ওনার হবু বউ হব না? নিশ্চিত রাতে স্বপ্ন দেখেছিস? কাল আমাদের সামনে নিজের হাতে নিজেই তো আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে? ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছে। সত্যি পরিয়েছে, 100% সত্যি। কোন হাতে পরিয়েছে? বাম হাতে। বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। আমায় এত কিছু বোঝাতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তোর মাথা পুরাই গেছে। তের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু তাকে পার্সেলটা কে দিয়েছিল জাঙ্কুক এখনো তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর জাঙ্কুক ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। সুগা জাঙ্কুকের সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসে। কি হয়েছে ভাইয়া, আজকে আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? থেকে পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞাসা করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়। ভালো লাগছে না আমার। সুগা এক পা করে পেছাতে লাগলো। কিরে, তোর আবার কি হয়েছে? সুগা জাঙ্কুকের থেকে 8 থেকে 10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠাইছিলাম। কি বললি? বলে জাঙ্কুক দাঁড়াতেই সুগা দৌড়াতে শুরু করে। সুগার পেছনে জাঙ্কুকও ছুটছে। সুগা দৌড়াতে দৌড়াতে নিচে আসে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ তেও বসেছিল। সুগা সোজা মেন গেট পর্যন্ত এসে দরজা খোলার চেষ্টা করছে, যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু দরজা খোলার আগে জাঙ্কুক এসে সুগার পিঠে 2 থেকে 3টা থাপ্পড় মারে। সুগার সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি চিৎকার করছে। এই কি হয়েছে তোদের? সুগাকে মারছিস কেন? ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওকে সারাদিন পিটানো দরকার। কি করেছে? বলা যাবে না। সুগা কি খুব বড় অপরাধ করে লেছে নাকি জঙ্কুক বাবা? তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এসরা এমসা কি করছিস তুই? তেমন কিছুই না, ভাইয়ার কলেজায় হাত দিয়েছিলাম। বলেই সুগা রুমে দিকে ছুটে যায়। জাঙ্কুক নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে, তুই শুধু একবার রুম থেকে বের হইস, তোর খবর আছে। জাঙ্কুক, কি হচ্ছে সব? কিছু না মা। সুগার পেছনে লেগেছিস কেন? আমি ওর পেছনে লাগিনি, ও আমার পেছনে লাগছে। আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না। তোদের যা মন চায় তাই কর। ধন্যবাদ। জাঙ্কুক নিজের রুমে চলে গেছে। সুগা কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে ব্যালকনিতে টেকে পেয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায় রে? রুমে কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যেও না, জঙ্কুক ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। যাও, মার খাওয়া শখ লেগেছে যখন খেয়ে আসো। সুগা জাঙ্কুকের রুমের দরজায় দাঁড়িয়ে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। জাঙ্কুক বই পড়ছিল। সুগা আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি, আয়। আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা? জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়ে ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয় আমি ভুলতে পারি না। এত যত্ন এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেই বুঝি না। টেনশন করো না, ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে। তে দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে।
অথচ কয়দিন পর তোমাকে রুম থেকে বের করে দিবে, ভাবতেই ভালো লাগছে। এতক্ষণে জঙ্কুকের মুখে হাসি ফুটলো। ঠোঁটে হাসি রেখেই তেকে বলল, আসেন। আপনাদের দুই ভাইয়ের মানবিমান ভেঙেছে? আমরা দুই ভাই কখনো অভিমান করি না। খোটা দিলে? ছি, আমার বোনকে আমি খোটা দিতে পারি? আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি। তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবোও না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না। হইছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর জঙ্কুক থেকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠিয়েছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। তে পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফটে ভরা ছিল। এক সপ্তাহ কেটে গেছে। আস্তের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই জিমিনের পাশে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে এসেছে। সেমিনারে জিমিন আর ইবার সঙ্গে হাঁটছিল। আচমকা বগম পেছন থেকে বলল, এই পচা মেয়ে, তুই আমায় ব্লক দিয়েছিস কেন? আমি তোকে ব্লক দিব কেন, আর কোথা থেকেই বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিয়েছিস। ধুর, আমি ব্লক দিইনি, জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লক দিয়েছিস, বিশ্বাস না করলে চেক কর। আমি গত 2 দিন ধরে ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দেব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিয়েছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক দিয়ে দিয়েছিস। বাজে কথা বলিস না বোকাম। তুই ফোন বের করে ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। তে ফোন বের করে জিমিনকে দিয়ে সাইডে চলে গেছে। জিমিন ফেসবুকে ঢুকেই তে ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টে প্রথম আইডিটাই বগমের। সত্যি সত্যি বগনকে ব্লক দেয়া? আমি কাল ফেসবুকে ঢুকিনি। বগন কি হয়েছিল পুরো ঘটনা বল। তেকে আমি মাঝে মাঝেই মেসেজ দেই, ওর মন চাইলে রিপ্লাই করে, না চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিয়েছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গিয়েছি, ফিরে এসে দেখি তের আইডি থেকে ব্লক দেয়া। আমি নেটে ঢুকিনি, আর এমন কোনো মেসেজ দেখিও নি। তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো কে জানবে? তোর আইডি খুলে দিয়েছিল কে? ভাইয়া। পাসওয়ার্ড চেঞ্জ করেছিল পরে? না। তাহলে সুগা ভাই? না না, ভাইয়া না, জঙ্কুক ভাই আইডি খুলে দিয়েছিল। তেরে, তুই শেষ। বগমকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিয়েছে মানে তোর জঙ্কুক ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস। সাথে তোর ভালোবাসাও।